আবারও মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। আগ্রাসী রূপে ফিরতে শুরু করেছে দলটির নেতাকর্মীরা। আমরা একের পর এক দেখতে পাচ্ছি সেনা সদস্যরা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। হঠাৎ করেই দেশে অস্থিরতা বেড়েছে। একের পর এক হামলা, ভাঙচুর, সংঘর্ষ চলছে দেশে। ঢাকা থেকে চট্টগ্রাম, রাজবাড়ী থেকে ময়মনসিংহ, সব জায়গায় চলে নজিরবিহীন তাণ্ডব। কোনোভাবেই যেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার। কোনো একটা তাণ্ডবও আগেভাগে সামাল দিতে পারেনি প্রশাসন। এমনিতেই চতুর্দিকে আওয়ামী জুজুর ভয় নানাভাবে কাজ করছে। তার উপরে রাজধানীতে একের পর এক মিছিল এবং এবার সংসদ ভবন এলাকা টার্গেট করা কি বার্তা দিচ্ছে? এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশটাকে খেয়ে ফেলছে। বাংলাদেশ অলরেডি গৃহযুদ্ধ লেগে গেছে, ব্যাপক সংঘর্ষ হয়েছে, 144 ধারা জারি হয়েছে, সেনাবাহিনী সেখানে উপস্থিত ছিল, তারপরেও ট্যাকল দিতে পারে নাই। একটা প্রধান উপদেষ্টা আপনি লজ্জা শরম বলতে কিছু নাই। প্রধান উপদেষ্টার পদে আর থাকতে চাচ্ছেন না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নিতে পারেন প্রধান বিচারপতি। তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। সেনাবাহিনীর অধীনে শীঘ্রই গঠিত হতে যাচ্ছে কেয়ারটেকার সরকার। অবশেষে সেনা প্রধানের কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগের ঘোষণা দিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। রীতিমতো দেশ পরিচালনা নিয়ে নানান সমালোচনার মুখে পড়েন এই প্রধান উপদেষ্টা। আসসালামু আলাইকুম। নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। সাথে আছে আমি এইচ.এম. রুবেল। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের চাপে অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর ইউনূস বহিষ্কার। হাসিনাকে ক্ষমতায় বসাতে মারিয়ে হয়ে উঠলো আওয়ামী লীগের নেতাকর্মীরা। এবার মিছিলে সংঘর্ষ, তারপরেই যুদ্ধে পরিণত হয় শাহবাগে। গুলি চালিয়েও থামানো যাচ্ছে না আওয়ামী লীগের নেতাকর্মীদের। হঠাৎ 144 ধারা জারি রাজধানীর শাহবাগে। সকল দর্শকদের অনুরোধ করব একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। শুনুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। আবারও মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। আগ্রাসী রূপে ফিরতে শুরু করেছে দলটির নেতাকর্মীরা। আমরা একের পর এক দেখতে পাচ্ছি সেনা সদস্যরা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। হঠাৎ করেই দেশে অস্থিরতা বেড়েছে। একের পর এক হামলা, ভাঙচুর, সংঘর্ষ চলছে দেশে। ঢাকা থেকে চট্টগ্রাম, রাজবাড়ী থেকে ময়মনসিংহ, সব জায়গায় চলে নজিরবিহীন তাণ্ডব। কোনোভাবেই যেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার। কোনো একটা তাণ্ডবও আগেভাগে সামাল দিতে পারেনি প্রশাসন। এমনিতেই চতুর্দিকে আওয়ামী জুজুর ভয় নানাভাবে কাজ করছে। তার উপরে রাজধানীতে একের পর এক মিছিল এবং এবার সংসদ ভবন এলাকা টার্গেট করা কি বার্তা দিচ্ছে? এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশটাকে খেয়ে ফেলছে। বাংলাদেশ অলরেডি গৃহযুদ্ধ লেগে গেছে, ব্যাপক সংঘর্ষ হয়েছে, 144 ধারা জারি হয়েছে, সেনাবাহিনী সেখানে উপস্থিত ছিল, তারপরেও ট্যাকল দিতে পারে নাই। একটা প্রধান উপদেষ্টা আপনি লজ্জা শরম বলতে কিছু নাই। প্রধান উপদেষ্টার পদে আর থাকতে চাচ্ছেন না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নিতে পারেন প্রধান বিচারপতি। তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। সেনাবাহিনীর অধীনে শীঘ্রই গঠিত হতে যাচ্ছে কেয়ারটেকার সরকার। অবশেষে সেনা প্রধানের কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগের ঘোষণা দিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। রীতিমতো দেশ পরিচালনা নিয়ে নানান সমালোচনার মুখে পড়েন এই প্রধান উপদেষ্টা। ভারতীয় বাংলা একটা জনপ্রিয় গান আছে, আইটেম সং, যতই ঘুরি উড়াও রাতে লাটাই তো আমার হাতে। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশটাকে খেয়ে ফেলছে। বাংলাদেশ অলরেডি গৃহযুদ্ধ লেগে গেছে। বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপট পরিস্থিতি বিবেচনা করলে সেটা সবাই বুঝে যাবেন যে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে এবং এই যুদ্ধের সমাপ্ত আদৌ কবে হবে, কিভাবে হবে আমি জানি না। আমি যথেষ্ট উদ্বিগ্ন, শঙ্কিত, কারণ এই তথাকথিত একটা গোষ্ঠীর কারণে বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন ভয়ঙ্কর দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। সার্জিস আলম জমিদারের নাতি, ফকিনীর বাচ্চা, সে কিন্তু ছাত্রলীগের নেতা ছিল। যদি বাংলাদেশে সকল ফ্যাসিস্টের বিচার হয়, সকল ফ্যাসিজমের কবর রচনা করা হয়, তাহলে সার্জিস এবং হাসনাতের কোনো বিচার হবে না। সাবেক ছাত্রলীগ কিংবা সাবেক আওয়ামী লীগ, উদাহরণস্বরূপ লতিফ সিদ্দিকী 2014 সালে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি একজন মুক্তিযোদ্ধা এবং তিনি সেই জুলাইয়ে জঙ্গি অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, সামনের সারিতে ছিলেন, ছাত্রদের পাশে ছিলেন, বিবৃতি দিয়েছেন। সেই একাধিক ভিডিও ফুটেজ আমরা দেখেছি। যদি লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়, যদি শুধুমাত্র আওয়ামী লীগের সমর্থক হওয়ার জন্য গ্রেফতার করা হয়, তাহলে সার্জিস এবং হাসনাতকে কেন গ্রেফতার করা হবে না? সার্জিস হাসনাত কি মক্কার খেজুর? তারা যে এই মুহূর্তে আওয়ামী লীগের হয়ে ডাবল গেমিং করতেছে না, এটাকে নিশ্চয়তা দেবে। আমি কথার প্রসঙ্গে ধরে নিচ্ছি,
তারা যে আওয়ামীপন্থী হয়ে সুচ হয়ে ঢুকে খাল কাটবে না তার নিশ্চয়তা খেয়ে দেবে। তাহলে সার্জিস এবং হাসনাতের বিচার হওয়া উচিত। সার্জিসের একটা বক্তব্য শুনেন। আরে আওয়ামী লীগের একটা নেতা এই চুরি বাটপারি সন্ত্রাসী চাঁদাবাজি খুনি এটা ছাড়া কে নেতা হয়েছে? ভালো নেতা খারাপ নেতার কিছু নাই। এই রিফাইন্ড আওয়ামী লীগের যে গল্প, এই আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের চামচা, জাতীয় পার্টির কো চেয়ারম্যান দিতেছে, এই রিফাইন্ড আওয়ামী লীগের আইডিয়া হইতেছে ভারতের দেয়া আইডিয়া। আওয়ামী লীগের চুরি বাটপারি চিন্তায় ছাড়া কেউ নেতা হইতে পারে না। তুই নিজেও তো ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ছিলি, তুইও তো তাহলে চুরি বাটপারি চিন্তাই করেছিস, তোর তো তাহলে বিচার হওয়া উচিত। এই যে রিফাইন্ড আওয়ামী লীগের একটা গল্প শোনানো হয়, বাংলাদেশ আওয়ামী লীগকে রিফাইন্ড করতে হবে। আওয়ামী লীগের একটা দল, এদের মধ্যে দুর্বৃত্ত ছিল, রাজনৈতিকভাবে দুর্বৃত্তায়ন করেছে, অর্থ পাচার করেছে, একাধিক শ্রেণী ছিল, তাদেরকে সরিয়ে দেওয়া মানে কি আওয়ামী লীগ? রিফাইন্ড আওয়ামী লীগ করা? রিফাইন্ড আওয়ামী লীগের ডেফিনেশনটা কি? বিরক্ত লাগে এদেরকে নিয়ে কথা বলতে। ফকিনির ফুত যতই উড়াউড়ি করস না কেন, তোদেরকে পৃথিবীর কোনো শক্তি বাঁচাইতে পারবে না। আরেক ফকিনির বাচ্চা সে বলতেছে রাজনৈতিক দলের কর্মসূচিকে নাকি মব বলা যাবে না, মানে গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির কার্যালয় পুড়িয়ে দিয়েছে, সেটা নাকি মব না, সেটা নাকি রাজনৈতিক কর্মসূচি। এবং এই মবের বিরুদ্ধে কথা বললে আজকে জামাত, কালকে বিএনপি, পরশু এনসিপি, তারাও তাদের কর্মকাণ্ডকে নাকি মব বলা হবে। রাজনৈতিক দলের কর্মসূচিকে মব বলতে পারে না, এটা আমি এর আগেও বলেছি যে গণ অধিকার পরিষদের তারা একটা নিবন্ধিত রাজনৈতিক দল, তাদের কর্মসূচিকে যদি আপনি মব বলেন, কালকে বিএনপি, জামাত কিংবা এনসিপির কর্মসূচিকেও অন্য কেউ মব বলা শুরু করবে। মানে চিন্তা করা যায় এদের ব্যাখ্যাগুলো চিন্তা করেন। রিফাইন্ড আওয়ামী লীগের সাবেক বর্তমান যা আছে সবাই দুর্নীতি করছে। তৃণমূলের একটা জয় বাংলা স্লোগান দেওয়া কর্মী দুর্নীতি করছে ওদের কথা অনুযায়ী। আর মবের যে ব্যাখ্যা দিয়েছে তার মানে মবকে তারা স্বীকৃতি দিয়েছে, যেহেতু বাংলাদেশের সেনাবাহিনী মবকে স্বীকৃতি দিয়েছে, সেই ক্ষেত্রে এই ফকিনির বাচ্চা, টুকাইয়ের বাচ্চারা স্বীকৃতি দিলেই কি বা যায় আসে, না দিলেই কি বা যায় আসে। একটা কথা বলি, যখন দক্ষিণা বাতাস শুট করে উত্তর দিকে বইতে শুরু করে তখন বুঝে নেবেন আবহাওয়া পরিবর্তন হয়েছে। তখন বুঝে নেবেন যে কোনো একটা গম্ভীর পরিস্থিতির জন্য দেশ অপেক্ষা করতেছে বা পরিবেশ অপেক্ষা করতেছে। বাংলাদেশে এই মুহূর্তে একটা গুমট পরিস্থিতি বিরাজ করছে। বাংলাদেশের প্রত্যেকটা প্রেক্ষাপট দেখার পর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিছু একটা হচ্ছে, সামথিং কুকিং। তার মানে ডক্টর ইউনূস শেষ। আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিই, ডক্টর মোহাম্মদ ইউনূস সেফ এক্সিটের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন, কিন্তু কোনো দেশ তাকে গ্রহণ করতে রাজি হচ্ছে না। এই জন্য মূলত জিনিসটা দোদল্যমান পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ডক্টর ইউনূসকে যদি কোনো দেশ আশ্রয় দিতে সম্মতি দেয়, সেক্ষেত্রে ডক্টর ইউনূস চলে যান, এবং সেটা যে কোনো সময়। এবং আমি আপনাদেরকে একটা ডেডলাইন দিয়ে দিই আজকে, এতদিন আমি বলি নাই, ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে প্রেক্ষাপট পুরোপুরি পরিবর্তন হবে। আমি নিশ্চিতভাবে বলতেছি আপনাদেরকে, এর আগে অনেক কথা বলেছি বাট মিলে নাই, তবে আজকের তথ্যটা একদম সলিড ইনফরমেশন। আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের সকল পরিস্থিতি পরিবর্তন হবে, বাংলাদেশে একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে এবং নির্বাচন হবে, এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ থাকবে। এই ফকিনির বাচ্চা, টুকায়ের বাচ্চারা কেউ বাঁচতে পারবে না, এদের রক্ষা নাই। এবং বিএনপির কপালে যে একটা বিশাল দুর্গতি অপেক্ষা করতেছে, এটা আপনারা দেখতে পারবেন। বলতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্র ব্যালেন্স না হলে কিভাবে হতে পারে? ব্যালেন্স হয়ে যাবে যে কোনো ওয়েতে, কিভাবে হবে, কেমনে হবে, কে করবে, সেটাও সময় হলে দেখতে পারবেন। এদের সময় শেষ, এবং এদের মাথার উপর থেকে মার্কিনীদের যে একটা ছায়া ছিল, সেই ছায়া অলরেডি সরে গেছে। খেলা যতই খেলো, যতই ঘুরি উড়াও সার্জিস আলম, লাটাই কিন্তু বাংলাদেশের মানুষের হাতে, লাটাই মুক্তিযুদ্ধপন্থী মানুষের হাতে। এই লাটাই তোমরা নিতে পারবা না। তোমাদের হাতে ছিল অনেকদিন লাটাই, তোমরা উড়াইছো যথেষ্ট ঘুরি, এখন ঘুরি তোমরা উড়াও, বাট লাটাই নিয়ন্ত্রণ থাকবে আমাদের হাতে, যারা মুক্তিযুদ্ধপন্থী মানুষ আছি। এবং তোমাদের কেমনে সাইজ করতে হয় বাংলাদেশের মানুষ এটা খুব ভালোভাবে জানে। বাংলাদেশের মানুষ যেমন সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখে, এরা যখন খেপে যায় ভাইয়া হবে না। রাজাকারের বাচ্চারা কখনো বাংলাদেশে পুনর্বাসন হতে পারবে না রাজনৈতিকভাবে। এরা 2-4টা সিট নিয়ে তাদেরকে থাকতে হবে, শান্ত থাকতে হবে। আমি সেটা চিন্তা করি, এই টুকাই, এই বেজন্মার ছেলে, এই বেশ্যার ছেলের কি হবে? আহা, এই বয়সে একটা ছেলে ধ্বংস হয়ে যাবে, মরে যাবে, তার স্ত্রী বিধবা হয়ে যাবে, কি আর করার? অপকর্মের ফলাফল তো পেতে হবে। আকাম করলে সেই আকামের দায়িত্ব নিতে হবে। বাংলাদেশের সাথে আকাম করেছো, সেই দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। নাও তাই, দেখা যাক। ঘুরে উড়াও, সমস্যা নেই, মরার আগে সবাই উড়ে, অনেক উড়ে। কথা আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, উড়াও, সমস্যা নাই। আর আবারও বলতেছি, বাংলাদেশে ডিসেম্বরের পূর্বে সব প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যাবে এবং আওয়ামী লীগ রাজপথে ফিরবে। হঠাৎ করেই দেশে অস্থিরতা বেড়েছে। একের পর এক হামলা, ভাঙচুর, সংঘর্ষ চলছে দেশে। ঢাকা থেকে চট্টগ্রাম, রাজবাড়ী থেকে ময়মনসিংহ, সব জায়গায় চলে নজিরবিহীন তাণ্ডব। দেশে জাতীয় নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ঠিক ততই যেন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। এর মধ্যে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের কথাও বলা হচ্ছে খোদ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। কোনোভাবেই যেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উত্তেজনা, রাজবাড়ীতে কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে দেওয়া, কিংবা জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ, কোনো একটা তাণ্ডবও আগে ভাগে সামাল দিতে পারেনি প্রশাসন। আর এখানেই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে বারবার শঙ্কার কথা উঠে আসছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন প্রশাসনের দুর্বলতা ফুটিয়ে তোলা এবং তা প্রমাণ করতেই এই ধরনের মব সৃষ্টি করা হচ্ছে যেন নির্বাচন বানচাল করা যায়। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নির্বাচন পেছানোর শঙ্কার কথাও উঠে এসেছে খোদ উপদেষ্টাদের মুখ থেকেও। মূলত গেল 29 আগস্ট রাতে রাজধানীর কাকরাইল এলাকায় আওয়ামী লীগ বিরোধী মিছিলে হামলার শিকার হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এরপর আরেক দফায় ভাঙচুর চালানো হয় জাতীয় পার্টি কার্যালয়ে। এই ঘটনায় কে বা কারা জড়িত তা কিছুই জানা যায়নি। এছাড়া 31 আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর উপর হামলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে চট্টগ্রাম। মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। দেশের চলমান এসব একের পর এক ঘটনায় যখন উদ্বেগ উৎকণ্ঠার কথা জানান রাজনৈতিক দলের নেতারা, তখনই সামনে আসে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজকে হত্যা চেষ্টার ঘটনা। শনিবার সকালে হামলার চেষ্টার অভিযোগে আটক করা হয় নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে। তার বক্তব্যে উঠে আসে শেখ হাসিনার নির্দেশেই হামলা চালানো হয়, এমনটাই উঠে আসে ববি হাজ্জাজের বক্তব্যে। এদিন গভীর রাতেই আবার টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এদিকে পুলিশ বলছে দেশে চলমান পরিস্থিতিতে একটি মহল দেশে অস্থিরতার চেষ্টা করছে, হুটহাট করে ঝটিকা মিছিলের মতো ঘটনা করে বিভিন্ন পায়তারা চালাচ্ছে। তবে যে কোনো সহিংসতা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী সবসময় প্রস্তুত আছে বলে জানান পুলিশের কর্মকর্তা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ নানা সময় সংগঠিত হয়ে রাজধানীতে ঝটিকা মিছিল আয়োজন করছে। আমরা এসব ব্যাপারে তৎপর রয়েছি। যারা এসব অপতৎপরতার মাধ্যমে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা করছে তাদেরকে আমরা কঠোর হস্তে দমন করব। সবশেষ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে করুণ সুর শোনা যায় স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর কণ্ঠে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপের দিকে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা থেকে বুঝতে পেরেছেন এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলের নতুন একজন সদস্য হওয়ার অনুরোধ রইল। পরবর্তী আপডেট খবর পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক আজকে তো এতটুকুই ভিডিও ছিল, আর পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।